আষাঢ়ের হুটহাট বৃষ্টিতে ভিজে স্নান হয়ে গেল পিচ ঢালা রাস্তা, গাছপালা আর এসবের সাথে ভিজে একাকার হলো বোকা রানী রাহা। পুরো নাম রাদিহা তাজনিন। সবাই ভালোবেসে রাহা বলেই ডাকে। তবে একজন আছে যে কিনা ভালোবেসে অন্য নামে ডাকে, তবে রেগে গিয়ে যত পশু পাখি প্রাণী আছে ওদের নামেও ডাকে। শাড়ির আঁচল পেটে গুজে এক হাতে শাড়ি উঁচু করে ধরে আর এক হাতে জুতাগুলো নিয়ে বৃষ্টিতে ভিজে চুপচাপ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলো। 2 মিনিট পর মিসেস রোকেয়া দরজা খুলে দিয়ে ভেজা শাড়ি পরে এলোমেলো হয়ে দাঁড়িয়ে থাকা রাহাকে দেখে মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, এই কি অবস্থা তোর? ভিজে টিজে আবার শাড়িও পরেছিস? জীবনেও তো তোকে শাড়ি পরতে দেখলাম না। রাহা নাক মুখ ফুলিয়ে চেঁচিয়ে বলল, আমাকে কি ভেতরে আসতে বলবে খালামণি, নাকি এখানেই দাঁড় করিয়ে প্রশ্ন করে যাবে? মিসেস রোকেয়া ব্যস্ত কণ্ঠে বলল। আরে না না, আয় আয়, ভেতরে আয়। রুমে ঢুকেই রাহা সোফাতে বসতে যাবে অমনি মিসেস রোকেয়া চেঁচিয়ে বলে উঠল, এই আগে শাড়ি চেঞ্জ করে আয়। ভিজে শাড়ি নিয়ে থাকলে জ্বর সর্দি বাঁধতে পারে। তারপর বিড়বিড় করে বলল, মেয়ে নিজেকেই সামলাতে পারে না, আসছে শাড়ি পরতে। রাহা রাগী লুকিয়ে খালামণির দিকে তাকিয়ে বলল, খালামণি, আমাকে রাগিও না বলে দিলাম। এমনিতেই মেজাজ খারাপ আছে, এই শাড়ি চক্করে পড়ে তো শেষ আমি। ছোট্ট রাহাকে ছোট বড় সবাই ভালোবাসে, এক প্রকার মাথায় তুলে রাখে। রাহা সবার উপর ছুরি ঘুরায়, একমাত্র একটা লোক ছাড়া রাহা কাউকে ভয় পায় না। আর সেই জমের বাড়িতেই আসছে সে এখন। জমের কর্মকাণ্ডে এখন হুলস্থুল বাঁধাচ্ছে ঠিক, কিন্তু তার সামনে কিছু বলবে তো দূরে থাক, দাঁড়াতেও হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। শুধু রাহা না, প্রায় সবাই তাকে ভয় পায়, কিন্তু তাও রাধি তাকে ছেড়ে কথা বলে না। পায়ে পা লাগিয়ে ঝগড়াঝাটি করবেই করবে। আর সেই মহাশয় হলো ইমতিয়াজ অসিউল তিশান। এমনিতে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হলেও পেশায় সে টিচার। প্রফেশনাল পর্যায়ে টিচার হতে পারেনি, তবে কোচিং সেন্টারের টিচার আপাতত। আর টিচাররা প্রায় সময় একটু রকচটা আর ভয়ঙ্কর হয়েই থাকে। তিশানের আম্মু রাহাকে শান্ত করার জন্য বলল, কি হয়েছে বল তো, মেজাজ খারাপ কেন আবার? রাহা জবাব দিল, আগে তোমার বান্দর ছেলেকে ডাকো, তারপর সব বুঝবে। মিসেস রোকেয়া বসা থেকে উঠে যেতে যেতে বলল, না বাপু, আমার বোঝাবুঝির দরকার নাই, তোদের পাল্লায় পড়তে চাই না। তোরা একটা ঝামেলা, আমি আমার গুণধর ছেলেকে ডেকে দিচ্ছি, তারপর বাকিটা তোরা বুঝে নে। এরপর তোরা মারপিট কর আর চুল ছিঁড়াছিঁড়ি কর, সেটা তোদের ব্যাপার। আর খবরদার, বিচার করার জন্য আমাকে ডাকবি না বলে দিলাম। রাহা মুখ ভেঙচি মেরে বলল, বললেই হলো, নিজের গুণধর পুত্র অন্যায় করতে পারবে আর উনি বিচার করতে পারবে না? তোরা দুইটাই শয়তানের হাড্ডি, আমি কার বিচার করব? কথাটা বলতে বলতেই তিশানের রুমের দিকে গেল মিসেস রোকেয়া তিশানকে ডাকতে। বাহিরে বৃষ্টি, সবুজ শ্যামল রুমটা গাছগাছালি দিয়ে একদম রুমকে জঙ্গল করে রেখেছে। যে কেউ দেখলেই বুঝে যাবে ছেলেটা গাছপ্রেমী। রুমে হালকা সাউন্ডে একটা গান চলছে। তিশান খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে। মিসেস রোকেয়া রুমে এসে নক করলো। তিশান ল্যাপটপের স্ক্রিনে নজর রেখে জিজ্ঞেস করলো, হ্যাঁ আম্মু, কিছু বলবে? এই সময় তিশানের বোন তানিয়া বাসায় থাকে না, কোচিং এ থাকে। তাই এই মুহূর্তে মা ছেলে ছাড়া বাসায় কেউ নাই। আর তিশানের রুমে অন্য কেউই আসার কথা না, তাই তিশান না দেখেই বুঝলো তার মা এসেছে। মিসেস রোকেয়া হালকা রেগে বলল, আমি যাব না, তুই আয়। রাহা এসেছে নিজের নাজেহাল অবস্থা করে, কেন যে মেয়েটাকে এত ঝামেলায় ফেলিস? তিশান এবার মায়ের দিকে কড়া নজরে তাকিয়ে বলল, ওর কিছু হলে কেন তোমার মনে হয় যে আমি করেছি? আর শোনো, মেজাজ খারাপ করে দিও না। তোমার বোনের মেয়ে নিজেই নিজের এমন হাল করে, পরে তোমরা আমাকে দোষারোপ করো। তিশানের আম্মু জোর গলায় বলল, জানি না এত কিছু তোরে ডেকেছে, যা এখন যে নিশ্চয়ই আবার দুইটা মিলে চুলোচুলি করবি, কর, কিন্তু তোদের মাঝে আমাকে টানবি না বলে দিলাম। তিশান হাসি দিয়ে বলল, আম্মু বুঝি ভয় পাচ্ছ? তো ভয় পাবো না? তোদের মতো বজ্জাতদের ভয় না পেয়ে উপায় আছে? তিশান এবার নিজের কাজে মন দিল। সে যে এতক্ষণ এত কথা বললেও এটাই বেশি। সচরাচর সে এত কথা বলে না,
আর বেশি কথা বলাটাকেও পছন্দ করে না, কিন্তু এই অপছন্দের কাজটাই রাদি ওর সাথে বেশি করে। তিশান ফের ভাবনায় গিয়ে জিজ্ঞেস করলো, যাই হোক, কে যেন আসলে বললে? মিসেস রোকেয়া দাঁত কিরমির করে বলল, তোর খালাতো বোন এসেছে, তোর ঝগড়া করার পার্টনার, যার সাথে এই জীবনে কোনো 7 জনমের তোর ভাব হবে না। তিশান কিচ্ছু বলল না। মিসেস রোকেয়া এবার চলে যেতে যেতে বলল, কেন ডাকছে দেখে যা। তিশান মাকে ডেকে বলল, এই শোনো আম্মু, আমি যাব মানে? যার দরকার তাকে বলো আমার কাছে আসতে। এই শুরু হয়েছে, সে বলবে তোকে যেতে আর তুই বলবি তাকে আসতে, তারপর শুরু হবে তোদের গৃহযুদ্ধ। গেলাম আমি, যা খুশি কর গিয়ে তোরা। কথাগুলো বলতে বলতে তিশানের রুমে চলে গেল। তিশানের রুম ছেড়ে ড্রয়িং রুমে যেতেই রাহা জিজ্ঞেস করলো, কি গো, কই তোমার ছেলে? মিসেস রোকেয়া চেঁচিয়ে বলল, বলেছে যার দরকার তাকেই যেতে, সে নাকি আসতে পারবে না। এখন তুই যা, গিয়ে যুদ্ধ বাঁধা। রাহার রাগে ফুলে ফেপে তিশানের রুমের দিকে গেল। তিশান আগের মতোই কাজ করছে। এতক্ষণ যে তার মায়ের সাথে এত কিছু নিয়ে কথা বলল, কিংবা কেউ একজন এসেছে তার কাছে বা তাকে ডেকেছে, এসবের কোনো কিছুতেই তার কোনো খেয়াল নেই। রাধে রুমে ঢুকতে নিবে অমনি তিশান রাহাকে থামিয়ে দেয়, গম্ভীর কণ্ঠে বলে। এই থাম। রাহা রাগে দাঁত কটমট করে কোনো রকমে জিজ্ঞেস করলো, কেন? তিশান এবার রাধের দিকে তাকিয়ে বলল, নিজেকে কখনো দেখিস না নাকি আয়নায়? এমনিতেই তো বাঁদরের মতো চেহারা, আবার পরেছিস শাড়ি। আচ্ছা যাই হোক, ওই হিসাব বাদ। এখন কথা হলো, এইসব ভিজা নোংরা শাড়ি কাপড় পরে পেত্নির মতো লুক নিয়ে আর যাই হোক আমার রুমে আসার অনুমতি নেই। পরিষ্কার হয়ে আয়, তারপরে ভেবে দেখবো তোকে রুমে ঢুকতে দেবো কি না। তিশানের কথায় রাহা অপমানিত হয়ে কেঁদে কেটে ড্রয়িং রুমে পায়চারি শুরু করে দিল। তানিয়া কোচিং থেকে এসে রাহার এই অবস্থা দেখে জিজ্ঞেস করলো। কি রে, কি হয়েছে? রাহা নাক মুখ মুছতে মুছতে বলল। তানিয়া আপু, তোমার ভাইয়া আমাকে কেন সবসময় অপমান করে বলো তো? তানিয়া জবাব দিল। তুই যাস কেন আমার ভাইয়ের কাছে? রাহা ঠোঁট উল্টিয়ে বলল। তোমার ভাইয়া তো আমাকে আম্মুর ফোনে মেসেজ লিখে পাঠিয়েছে শাড়ি পরে বাসায় আসতে। রাহার ফোন নেই। রাহা সবে মাত্র এসএসসি পরীক্ষা দিবে, তাই ফোন চালানো বারণ। মাঝে মাঝে তার আম্মুর ফোন দিয়ে জরুরি কাজকর্মগুলো করে। রাহার কাছে যে মেসেজ গিয়েছিল সেটাই বলেছিল রাধি তানিয়াকে। তানিয়া এই কথা শুনে হাসতে হাসতে বলল। আরে গাধি রে, আমার ভাইয়া বলল বলে তুই শাড়ি পরে চলে আসলি? বাহ। রাহা তানিয়ার দিকে তাকিয়ে বলল। তাহলে কি করব বুঝতে পারিনি তো। তানিয়া হাসতে হাসতে বলল। ওটা ভাইয়া লিখে নাই, আমি লিখেছি। আমার ফোনে ব্যালেন্স ছিল না, তাই ভাইয়ার ফোন থেকে তোকে বললাম শাড়ি পরে আসতে। আজকে আমাদের সবার প্ল্যান ছিল সবাই শাড়ি পরবো, কিন্তু যা বৃষ্টি শুরু হলো। তানিয়ার কথা শুনে রাহার যেন আরো কান্না পেল। সে বোকা বনে গেল। মেয়েটা সব সময় বোকা হয়, আর মানুষ তাকে বোকা বানায়। রাহার রাগে আর এক মুহূর্ত থামলো না, দৌড়ে উঠে বের হয়ে গেল বাসা থেকে। তানিয়া থমকে বসে রইল। তানিয়া বুঝতে পারলো মেয়েটা কষ্ট পেয়েছে হয়তো, কিন্তু তার ভাই যে এত কিছু বলবে আর রাহাও যে ভাইয়া বলেছে ভেবে শাড়ি পরে দৌড়ে এই বৃষ্টিতে চলে আসবে, কে জানতো। মিসেস রোকেয়া বোনের এই একটা মাত্র মেয়েকে খুব বেশি ভালোবাসে। রাহা সবার খুব আদরের। সে এভাবে চলে যাওয়াতে উনি বাসায় চিল্লাফাল্লা শুরু করে দিল। ওনার চিল্লানোতে তিশান রুম থেকে বের হয়ে রাগী কণ্ঠে জিজ্ঞেস করলো। আম্মু, কি হয়েছে নাকি? বাসাটা কি চিড়িয়াখানা? এইভাবে চিৎকার করছো কেন? মিসেস রোকেয়া কাঁদো কাঁদো মুখে বলল। মেয়েটার সাথে কেন যে তোরা এমন করিস? তিশান ভ্রু কুচকে জিজ্ঞেস করলো। এতদিন তো শুধু আমাকে বলতে, এখন তোরা, এটা আবার কে? পাশ থেকে তানিয়া বলে উঠল। আর কি আবার, আমাকে বলছে। মিসেস রোকেয়া বলল। তো বলবো না, তোরা মেয়েটার সাথে সব সময় এমন করিস? তানিয়া হাসতে হাসতে বলল। তোমার আদরের বোনের মেয়ে এত বোকা কেন? তোরা বোকা বানাবি, আর সে বোকা হলেই বলবি বোকা কেন? মামের এমন তর্কে তিশানি এবার ধমকে উঠে বলল। শাট আপ প্লিজ, এইসব চিল্লাফাল্লা নিতে পারতেছি না। ওই নাটকেরে বলবে আর আমার বাসায় না আসতে। সে আসলেই বাসায় এত ঝামেলা হয়। তিশানের কথায় তানিয়া চোখ টিপ টিপ করে বলল। ভাইয়া, তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমি তো মজা করছিলাম, কিন্তু তুমি তো দেখি সত্যি সত্যি রাহাকে অপমান করছো।
তিশান ঘাড় ঘুরিয়ে তানিয়ার দিকে তাকিয়ে বলল। তাহলে করবোটা কি? তানিয়া স্বাভাবিক ভঙ্গিতে বলল। আসলে ওর তো দোষ নেই, আমার ভুল। আমি ভুল করে তোমার ফোন দিয়ে মেসেজ দিয়েছিলাম, আর সে ভেবেছে তুমি মেসেজ দিয়েছো, তাই তো দৌড়ে শাড়ি পরে চলে এসেছে। তানিয়ার কথাতে তিশান চুপসে গেল, আর কিছু বলল না। চুপ করে রুমে চলে গেল। তানিয়া ফোন হাতে নিয়ে রাহার আম্মুর ফোনে কল করলো, জানতে চাইলো রাহা বাসায় গিয়েছে কিনা। রাহার আম্মু জানালো রাহা এখনো বাসায় যায়নি। রুম থেকে তিশান তানিয়াকে জিজ্ঞেস করে জানতে পারলো রাহা বাসায় যায়নি এখনো। তিশান এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে গেল এই বৃষ্টির মধ্যেই। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। রাহা শাড়ি গুটিয়ে রাস্তার পাশে একটি দোকানে দাঁড়িয়ে আছে। দোকানটিতে লোক সংখ্যার ভিড় নেই তেমন, যে কারণে স্বস্তি নিয়ে দাঁড়ানো গিয়েছে। বৃষ্টির হালকা ছিটা রাহার শরীরে পড়ছে, যদিও আগে থেকেই প্রায় সম্পূর্ণ ভিজে আছে সে। এখন বৃষ্টির ফোঁটাগুলো ভালো লাগছে, কারণ রেগে থাকা শরীরে ঠান্ডার প্রলেপ দিচ্ছে। তিশান গাড়ি নিয়ে বের হয়ে গেল হন হন করে। রাগে তার শরীরে আগুন জ্বলছে এখন। তিশানের মনে হয় রাহা সব সময় একটু বেশি বেশি করে, যেটা তিশানের একদম পছন্দ না। তার কথা হলো রাহা মেয়ে মানুষ, আর সে যথেষ্ট বড় হয়েছে। কয়েকদিন পর এসএসসি পরীক্ষায় বসবে, তাকে কেন সবাই এভাবে মাথায় তুলে রাখবে? আর সেই বা কেন সবার মাথায় উঠে বসে থাকবে? এগুলো বলতে গেলেই তিশানের সাথে রাহা সহ পুরো 14 গোষ্ঠী লেগে যায়। কিন্তু তিশান তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। 14 গোষ্ঠী রাহাকে এক্সট্রা ভালোবাসলেও তিশানকে মানে তার ভয় পায়, এমনকি শ্রদ্ধার পাত্র হিসেবেও রাখে। আর তিশানকে বোঝানোর চেষ্টা করে যে রাহা তো বাচ্চা একটা মেয়ে, তাই তাকে একটু আদরে রাখা হয়। কিন্তু তিশান সেটা মানতে রাজি নয়। মেয়েদের এক্সট্রা ন্যাকামো তার পছন্দ নয়। তিশানের কাছে মেয়ে মানেই নম্র, ভদ্র, চুপচাপ স্বভাবের হওয়া চাই। কিন্তু রাহা ঠিক তার উল্টোটা, সব সময় তিশানের মাথা খায়। আর যত ঝামেলা সব যেন তিশানের সাথে এসেই তাকে বাঁধাতে হয়। এই যে এখন একটা ঝামেলা বাঁধিয়ে চলে গেল বের হয়ে এই বৃষ্টির মধ্যেই। রাগ কি আর তিশানের শুধু শুধু হয়? মুনতাহারা বেগমের নাম্বার ট্রাই করতে করতে তিশান গাড়ি চালাচ্ছিল, আর রাস্তার মাঝে মাঝে নজর দিচ্ছিল। মুনতাহারা বেগম মেয়ের এর ভাবে রাগ করে বের হয়ে যাওয়ার কথা শুনে তো বাসায় কান্নাকাটি শুরু করে দিল। মহিলাদের এই আরেক স্বভাব, একটুতেই একদম হুলস্থুল বাঁধিয়ে দেয়। এটাও তিশানের একদম পছন্দ না। কিন্তু কি করবে, তার মা, খালা, চাচি, ফুপু সবাই যে এই একই রকমের, কাউকে তো আর ফেলে দেওয়া যাবে না, তাই সহ্য করে। মুনতাহারা বেগম তিশানের ফোন কল রিসিভ করেই কান্নাকাটি শুরু করে বলতে লাগলো। তিশান, বাপ আমার, মেয়েরে পেয়েছিস? তিশান রাগে দাঁত কিরমির করছে। সে এসব একদমই সহ্য করতে পারে না, কিন্তু সম্পূর্ণ ফ্যামিলি মিলে তাকে এসব ঝামেলাতে ফেলে। তিশান শান্তিপ্রিয় মানুষ, যত চুপচাপ আর নীরবতা পালন করতে পারে ততই তার শান্তি। আর সেও পছন্দ করে এরকম ধরনের মানুষদেরকেই। কিন্তু কপাল করে সে তার ফ্যামিলিদের পেয়েছে যারা তিশানের ঠিক বিপরীতটা। মুনতাহারা বেগমের কথাতে তিশান জবাব দিতে নেবে অমনি খেয়াল করো রাহা দাঁড়িয়ে আছে একটা দোকানের সামনে। রাহার আম্মুকে জানালো যে, আন্টি, কান্নাকাটি করা বন্ধ করো, তোমার ন্যাকামেকে পাওয়া গিয়েছে। ফোনটা কেটে দিয়েই তিশান গাড়িটা দোকানের সামনে এনে থামালো। রাহা তিশানকে দেখেই অন্যদিকে তাকিয়ে রইল। তিশান ভেবেছে রাহা হয়তো দেখেই দৌড়ে চলে আসবে, কিন্তু না, সে আসছে না দেখে গলার স্বর চেঁচিয়ে ডাকলো। এই জঙ্গলি, তাড়াতাড়ি গাড়িতে এসে বস। রাহা ডাকটা শুনলো আর বুঝলো সে তাকেই রাখছে, কারণ তিশার কখনোই রাহাকে ভালো নামে ডাকেনি। রাহা আশাও করে না সে তিশান তাকে ভালো কোনো নামে কিংবা তার নামেই ডাকবে। তিশান সব সময় রাহাকে এসব নামেই ডাকে। তিশানের ডাকেও রাহা আসছে না দেখে তিশানের রাগ মাথায় উঠে গেল। বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে নেমে হনহনিয়ে রাহার কাছে গিয়েই রাহার এক হাতের মধ্যে শক্ত করে ধরে কোন রকমে টেনে হিচড়ে গাড়িতে নিয়ে ধাক্কা মেরে ঢুকিয়ে দিল। রাহার চোখ ছলছল করছে। তিশানের মতো এমন একটা ছেলে এত শক্ত করে হাত ধরে যেভাবে টেনে টুনে নিয়ে আসলো, তার উপর আবার রাগের মাথায়, তাহলে তো ব্যথা লাগারই কথা। রাহার ব্যথায় চোখে পানি চলে আসার মতো অবস্থা। তা না হলে অপমান কিংবা অন্য কিছুতে আর তার চোখে পানি আসে কম, কারণ সে তিশানের অপমান নিতে নিতে এখন এগুলা ডাল ভাত হয়ে গেছে। রাহাকে গাড়িতে বসিয়ে দিয়ে তিশানও গাড়িতে বসে গাড়ি ছাড়লো। রাগে কটমট করে বলল,
দামড়া একটা ছেলে আমার মতো একটা মশারে এমনি হনুমানের মতো টেনে হিঁচড়ে নিয়ে আসলে আমার বেঁচে থাকার কি আর আশা করা যায়? তিশান সামনের রাস্তায় চোখ রেখে ড্রাইভিং করতে করতে তেজ নিয়ে বলল, বেঁচে থেকে কি দরকার তোর? শুধু শুধু বেঁচে থেকে অক্সিজেন নষ্ট করছিস। রাহা চোখ মুখ ফুলিয়ে বলল, আর আপনি অক্সিজেন বাড়াচ্ছেন তাই না? শুধু শুধু পৃথিবীতে আছেন আপনি, কোনো মিষ্টতা নেই যার মধ্যে। সে পৃথিবীতে বেঁচে থেকে পৃথিবীকে কেন তেতো করছে? তিশান ধমকে উঠে বলল, জাস্ট শাট আপ। বড়দের মুখে মুখে তর্ক করিস না, বেয়াদব। কথা বললেও তো একটা কথাও শুনিস না। বলেছি গাড়িতে আসতে, আসলি না বলেই তো টেনে হিচড়ে নিয়ে আসতে হলো। তোর তো আবার ভালো কথা হজম হয় না। রাহা এবার বেশ জোরালো কণ্ঠে বলল, কেন কেন আসবো গাড়িতে? তখন না আমার ভিজে নোংরা শাড়ি নিয়ে আপনার রুমে গেলে আপনার রুম আবর্জনাতে গন্ধ হয়ে যাচ্ছিল। তাহলে এখন কেন আপনার গাড়িতে বুঝি সেটা হচ্ছে না? তিশান আর কিছু বলল না। রাগে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েই হন হন করে চলছে। পারছে না রাহাকে ধাক্কা মেরে গাড়ি থেকে বের করে দেয়। এই মেয়ের সাথে লাগলে তিশান যতক্ষণ না নিজ থেকে চুপ হবে ততক্ষণ সে বলেই যাবে বলেই যাবে। নিজ থেকে কখনো ঝগড়া সংক্ষিপ্ত করেছে এটা রাহার ইতিহাসের পাতায় নেই, তাই তিশানকেই চুপ করতে হয়। রাহাদের বাসার সামনে এসে গাড়ি থামালো। বৃষ্টি তখন তেমন নেই বললেই চলে। রাহার আম্মু মুনতাহারা সে কখন থেকেই বাহিরে এসে অপেক্ষা করছে মেয়ের জন্য। গাড়িটা আসতেই তাড়াতাড়ি করে গাড়ির সামনে আসলো। গাড়ি থামাতেই রাহা চটপট করে গাড়ি থেকে নেমে রুমে চলে গেল দৌড়ে। তিশানকে একেবারে পাত্তাই দিল না। বাসায় যেতে বলবে তো দূরে থাক। তিশানও জানে রাহার এই স্বভাবের কথা। মাঝে মাঝে তিশানের গা ঘেঁষে পায়ে পা রেখে ঝগড়া করে, আর মাঝে মাঝে একেবারে আগাগোড়া সম্পূর্ণ ইগনোর করে। আবার একটু পরেই এমন ভাব করবে যে তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কিছুই হয়নি। রাহা চলে গেলেও মুনতাহারা বেগম তিশানকে বারবার বলেছে বাসায় আসার জন্য। রাহা যেমন সবার আদরের, তিশানও সবচেয়ে বেশি আদরের। রাহা ছোট বলে যেটা সেখানে সেখানে প্রকাশ পায়। তিশান তো বড়, তাই সেটা সব জায়গায় প্রকাশ করা যায় না। মুনতাহারা বেগম তিশানকে অনেক রিকোয়েস্ট করলেও তিশান গাড়ি ঘুরিয়ে বের হয়ে যেতে যেতে বলল, আন্টি, তোমার অকৃতজ্ঞ মেয়েটা তো আমাকে সামান্য ধন্যবাদটুকুও দিল না, আর তুমি কিনা বলছো আমাকে বাসায় যেতে? ইম্পসিবল। তিশান গাড়ি নিয়ে চলে গেল। মুনতাহারা বেগম মাথায় হাত রেখে বিড়বিড় করতে করতে রুমে আসলো। ততক্ষণে রাহা ওয়াশরুমে চলে গিয়েছে। উনি ঠায় দাঁড়িয়ে রইল রাহার বের হওয়ার অপেক্ষায়। বের হলেই ধরবে, কেন বড়দের সাথে ঝগড়া করবে? এটাই তার বারবার বিড়বিড় করছে মুনতাহারা বেগম। মেয়ে আদরের বলে যে শাসন করে না তেমনটা কিন্তু নয়। উনি বারবারই বলে দেয় তিশানকে সম্মান করতে, তার সাথে ঝগড়াঝাটি না করতে। বারবার বলে সে যে তোর বড় ভাই, তুই কেন তার সাথে ঝগড়াঝাটি করবি? রাহার তখন একটাই উত্তর, আম্মু, ঝগড়া আমি ইচ্ছে করে করি না। তোমার আদরের তিশানকে দেখলে ঝগড়া অটোমেটিক্যালি আমার ঘাড়ে এসে চেপে বসে। এতে আমার কি দোষ? শেষ। এতটুকুই। এর পর মুনতাহারা মেয়েকে আর কিছু বলতে পারে না। মেয়ে এসে মায়ের গলা জড়িয়ে ধরে রাখে। তো এরপর আর মেয়েকে শাসন করা যায়? কিন্তু তাও আজকে বেশ রেডি সেডি হয়ে মুনতাহারা বেগম অপেক্ষা করছে রাহাকে শায়েস্তা করার জন্য। হাতে ইয়া বলে একটা লাঠি নিয়ে বসে আছে। লাঠিটা জাস্ট শো আপ, মারবে তো না। রাহা ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হয়ে মায়ের হাতে এমন লাঠি দেখে আর মায়ের এমন রাগে লুক দেখে মাথায় হাত দিয়ে বলল, ইয়া আল্লাহ, আম্মু এত বড় লাঠি কেন? এটা তো আমার থেকেও বড় মনে হয়। মুনতাহারা বেগম মেয়ের উপর রাগ দেখাতে পারে না, তাও মিথ্যা রাগের ভান করেই গলায় তেজ এনে বলল, কবে ভালো হবি তুই? তোকে বলেছিলাম তিশানের সাথে ভালোভাবে আচরণ করবি। রাহা চোখ মুখ উল্টিয়ে বলল, আসছে। আমি আবার কি করলাম তোমাদের পীর তিশানকে? মুনতাহারার হাসি পেয়ে যাচ্ছে মেয়ের কাণ্ড দেখে, কিন্তু হাসলে হবে না, তাই কঠিনত্ব বজায় রেখে বলল, কি করিস না তুই? তোকে তিশান অকৃতজ্ঞ বলে গিয়েছে। তোকে সে বাসা পর্যন্ত নিয়ে আসলো, আর তুই কিনা তাকে বাসায় আসতে বলবি তো দূরের কথা, ধন্যবাদটুকুও দিস নাই। রাহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, লিসেন আম্মু, তোমাদের তিশান আমাকে অকৃতজ্ঞ বললেই আমি অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি না? সে আমাকে এমন হাজারো কিছু বললে তো আমি সেগুলো হয়ে যাচ্ছি না, তাই না? আর বাকি রইল বাসায় আসার কথা। শোনো, আমি বললেই সে বাসায় চলে আসতো এমনটা কখনোই না। সে আমার থেকে গুরুত্ব পেতে চেয়েছিল, বাট আমি সেটা দিইনি।
মুনতাহারা মেয়ের যুক্তির কথা শুনে কাঁদবে নাকি হাসবে বুঝতে পারলো না। মেয়ে কি হাসি দিয়ে বলল, আর ধন্যবাদ না দেওয়ার ব্যাখ্যাটা বাকি রেখেছিস কেন, সেটাও ব্যাখ্যা কর। রাহাও সমস্বরে বলল, ও হ্যাঁ, ধন্যবাদ দিইনি, কারণ তোমাদের তিশানের কাছে আমার মতোই আমার ধন্যবাদটাও নোংরা, গন্ধযুক্ত। মুনতাহারা বেগম এবার হাঁ হয়ে আছে। এদের যুক্তিগুলো শুনলে মাথা হ্যাং হয়ে যায়। কিছু যে আর বলবে সেটাই খুঁজে পায় না, আর কত কিছু যে দেখতে হবে আর শুনতে হবে সেটা ভেবেই মুনতাহারা হতাশ। সামনেই এসএসসি পরীক্ষা, সবাই বেশ তোড়জোড় করে পড়াশোনা করছে। প্রি টেস্ট এক্সামে 2 সাবজেক্টে ফেল করেছে রাহা। সেটা নিয়ে এ বাসা ও বাসা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরা কম কথা শোনায়নি মেয়েটাকে। সবার একই কথা, রাহার বাবা এত ব্রিলিয়ান্ট একজন মানুষ যে কিনা ছোট থেকে সবসময় ফার্স্ট ক্লাস হতো, আর তার মেয়ে কি করে এত গাধা হতে পারে? মানবিকের স্টুডেন্ট কিনা ফেল করে, তাও দুইটা সাবজেক্টে। সবার একই প্রশ্নের জবাব রাহার বাবা সুন্দর সাবলীর ভাষায় দিয়েছে। সে বার এক্সামের সময় মেয়েটার প্রচন্ড পরিমাণে জ্বর থাকার কারণে এক্সামে খারাপ করেছে। তাছাড়া ফেল করার মতো স্টুডেন্ট রাহা না। অবশ্য রাহা খুব ভালো স্টুডেন্টও না। দুনিয়ার কিংবা ক্লাসের সব স্টুডেন্ট তো আর ভালো হয় না, এদের মধ্যে কিছু তো থাকে যারা দুর্বল। সেই তাদের মধ্যে রাহাও একজন। তবে এ নিয়ে রাহার কোনো আফসোস নেই। তার কথা হলো কোনো রকমে ইন্টারমিডিয়েট পাশ করে সংসার করা শুরু করে দেবে। আসলে যার যেমন লক্ষ্য তেমনই আর কি। কিন্তু রাহার বাবা মায়ের ইচ্ছে ছিল মেয়ে বিরাট কিছু করবে। একটাই সন্তান তাদের। এই একজনই যদি কিছু করতে না পারে তাহলে জীবনে কিভাবে চলবে? মেয়ের মুখের দিকে তাকিয়ে মেয়েকে জোর জবরদস্তি করে পড়াশোনা ভালো করার জন্য। এদিকে তিশান, যে কিনা মহা ব্রিলিয়ান্ট একজন, নিচে যেমন পড়াশোনায় ভালো তেমনি পড়ায়ও ভালো। বাসার মধ্যে আলাদা একটা বেশ বড়সড় ফাঁকা রুমে কোচিং সেন্টার চালায়। ছেলে মেয়ে উভয়কেই পড়ায়। উদ্দেশ্য একটাই, ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। রাহার আম্মু মুনতাহারা বেগম আগে অনেকবার বলেও তিশানের কাছে মেয়েকে দিতে পারেনি পড়ানোর জন্য। দিতে না পারার কারণ হলো মেয়ে নিজেও রাজি হয় না। সে স্কুল টিচারের কাছে সব ফ্রেন্ডদের সাথেই পড়বে। তিশান নিজেও রাহাকে পড়াতে তেমন মত দিত না, কারণ বরাবরের মতোই তিশান রাহাকে পার্সোনালি তেমন পছন্দ করে না। পছন্দ না করার কারণ আলাদা কিছু না, কারণগুলো শুধু রাহার জন্য না, সবার জন্য। যারা খুব চঞ্চল আর একটু উড়নচন্ডী টাইপের, তিশান তাদেরকে পছন্দ করে না, তাই রাহাকেও তার পছন্দ নয়। কিন্তু এতদিন যাই করুক, এবার রাহা এক্সাম খারাপ করাতে মুনতাহারা বেগম আদা জল খেয়ে পড়েছে মেয়েকে তিশানেরই পড়াতে হবে। রাহার আম্মুর একটাই কথা, যে এত স্টুডেন্ট পড়াতে পারিস আর আমার মেয়েকে পড়াতে তোর সমস্যা? তিশান না করতে পারলো না, কারণ এখানে না করে দেওয়াটা অভদ্রতা হবে। নিজের মায়ের বোন আন্টি যদি এভাবে বলে তাহলে কি আর না করা যায়? তবে আগে থেকে সতর্ক করে দিয়ে বলল, তোমার মেয়েকে বলে দেবে বাসায় যা করার করুক, কিন্তু আমার কাছে আসলে যেন ভদ্র মেয়ের মতো থাকে। এখানে সে ছাড়াও আর অনেক স্টুডেন্ট থাকবে, তাই অবশ্যই ভদ্র হয়ে থাকতে হবে। মুনতাহারা বেগম তিশানকে আশ্বাস দিয়ে বলল রাহাকে উনি বুঝিয়ে শুনিয়ে পাঠাবে। রাহা বারান্দায় দোলনা খেতে বসে পা নাচাচ্ছে আর কানে হেডফোন গুঁজে গান শুনছে, গুনগুন করে নিজেও গাইছে। মুনতাহারা বেগম মেয়ের এই হেয়ালিপনা দেখে অবাক না হয়ে পারল না। যার কিনা সামনে এক্সাম, তার উপর ফেল করে বসে আছে, সে কিনা এত চিন্তামুক্ত হয়ে বসে আছে। মুনতাহারা বেগম মেয়েকে ডেকে বলল, ইয়া মাবুদ, আমারে কি একটা সন্তান দিলে তুমি। মা, তোর কি একটুও চিন্তা হয় না? চোখের সামনে মায়ের এমন আহাজারি দেখে রাহা কান থেকে হেডফোন খুলে দাঁত কেলিয়ে বলল, আহা আম্মু, চিন্তা কিভাবে হতো বলো তো? তুমিও তো সবসময় দোয়া করো, হে আল্লাহ আমার মেয়েকে যেন কোনো রকম চিন্তা ভাবনা ছুতে না পারে, সব বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো। তো এই দোয়া যে করো, তাহলে চিন্তা আমাকে ছুতে আসবে কি করে বলো তো? মুনতাহারা বেগম মাথায় হাত রেখে বলল, তোকে যুক্তিবাদী হওয়া দরকার ছিল। তুই যে পরিমাণ যুক্তি দিয়ে কথা বলতে পারিস। রাহা কিছুটা আয়েশ করে বসে মায়ের দিকে তাকিয়ে হাসলো। মুনতাহারা মেয়ের হাসিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল, হাসাহাসি বন্ধ কর, উঠে রেডি হয়ে পড়তে চা। রাহা এক লাফে দোলনা থেকে উঠে গিয়ে বলল, পড়তে যা মানে? কই যাবো পড়তে?
মন্তাহারা জানে মেয়ে তার পড়ার কথা শুনলেই সাপের মতো ফনা তুলে, কিন্তু এই মুহূর্তে সাপের বিষ দাঁত কেটে দিতে হবে, তা না হলে মেয়ে এমন করতে থাকলে পরীক্ষায় ডাব্বা মারবে শিওর। কিছুটা ধমকিয়ে বলল, তোর খালামুনির বাসায় যা, তিশানের বিকেলের ব্যাচের সাথে পড়ে নিবি। রাহাকে দুলাফে রুমে চলে যেতে যেতে বলল, তোমাদের পীর তিশানের কাছে আমি কখনোই পড়বো না। কথায় কথায় আমাকে অপমান করে শালা হারামজাদা। মেয়ের মুখের ভাষা শুনে মাথায় হাত বেচারা মন্তাহার। মেয়ে তার একরোখা, তাই তাকে ধমকিয়ে কখনো কোনো কিছু আদায় করা যায় না। তাকে আদর করে সুন্দর করে বললে সে সব পারে, সব করে। আর তাই মন্তাহারা মেয়েকে সুন্দর করে বুঝিয়ে বলল, মা না ভালো, এক্সামটা শেষ হলেই আর তিশানের কাছে পড়তে হবে না। তিশান তো তোকে শুধু শুধু অপমান করে না, তুই একটু সুন্দর করে চলাফেরা করলেই তো সে তোকে ভালোভাবে বোনের মতো আদর স্নেহ করত। রাহা চিৎকার করে বলল, ওই ঘাটতেরার আদর স্নেহ আমার লাগবে না। এখন গেলে দেখা যাবে সবার সামনে আমাকে কোনো কিছু কথা শুনিয়ে দেবে আবার। মন্তাহারা বেগম বুঝলো যে রাহা কথাটা ভুলে বলেনি। তিশান আসলেই সব সময় মেয়েটার সাথে এমন করে, ধমকায়, অপমান করে। কখনো ভালো করে দুটো কথা বলেছে কিনা সন্দেহ। মন্তাহারা রাহাকে আর কিছু না বলে তিশানকে কল করে বলল, তিশান বাবা, রাহাকে এবার আর বকাঝকা করিস না। তোর বকাঝকার জন্য তোর কাছে যেতে চাচ্ছে না। তোর কাছে না গিয়ে পড়লে পরীক্ষা যদি খারাপ করে আমাদের মান সম্মান কিছু থাকবে বল? তিশান ফোনের ওপাশ থেকে বলে উঠল, মান সম্মান থাকবেই বা কি করে, জঙ্গল থেকে তুলে আনছো তো, জঙ্গলি একটা। মন্তাহারা বেগম তিশানকে ধমকে উঠে বলল, নেক্সট টাইমে এসব কথা যেন আর না শুনি তিশান। আমার মেয়েকে পড়াবি না সেটা মুখে বলে দিলেই হতো, তা না করে এসব আমার মেয়েকে বলার সাহস তোকে কে দেয়? এক নিঃশ্বাসে কথাগুলো বলেই মন্তাহারা কলটা কেটে দিল। মেয়ে তার ভীষণ যত্নের, মেয়েকে কেউ কিছু বললে সেটা মেনে নেওয়া সম্ভব না। তিশান বুঝলো আন্টি রেগে গিয়েছে, কি করবে এখন? আন্টি তার ভীষণ প্রিয়, মায়ের পরে এই আন্টি তার বন্ধুর মতো। তবে মেয়েটাকে নিয়ে একটু সমস্যা, তার ছেড়া আর কোনো সমস্যা নেই তিশানের। ততক্ষণে বাসায় স্টুডেন্টরা চলে এসেছে। তিশান কি করবে বুঝতে না পেরে তানিয়াকে ডেকে বলে গেল স্টুডেন্টের একটু পড়া দেখিয়ে দিতে। তানিয়াকে দায়িত্বটা দিয়ে সাথে সাথে বাসা থেকে বের হয়ে গেল। গাড়ি নিয়ে গেছে ড্রাইভার। নিচে এসে গাড়ি না পেয়ে মেজাজটা খারাপ হয়ে গেল, আরও খারাপ। রাস্তার কয়েক মিনিট অপেক্ষা করে একটা সিএনজি করে রওনা দিল রাহাদের বাসায়। 20 থেকে 25 মিনিটের দূরত্ব তাদের বাসার। মন্তাহা তিশানের রাগটা রাহার সাথে ঝেড়ে পড়ার টেবিলে বসিয়ে দিল বই দিয়ে। সাথে অনেকগুলো কথা শোনালো যে তোর জন্য কেন আমাদের কথা শুনতে হবে, তোকে কি এই জন্য পালতেছি? রাহা অবশ্য এই কথা এক কান দিয়ে নিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। সে জানে তার আম্মু রাগ করলে এসব বললেও একটু পর পর ঠিক হয়ে যাবে। এর মধ্যেই রাহার আম্মু মিস্টার শফিকুল ইসলাম আমেরিকা থেকে কল দিল। রাহার আম্মু ফোনটা এনে রাহার বইয়ের মাঝে রেখে দিল। রাহা ফোন কল রিসিভ করে সামনে ধরে বলল, আব্বু আসসালামু আলাইকুম, ভালো আছো? ওপাশ থেকে হাসি মাখা মুখে জবাব আসলো, জি আম্মুজান, ভালো আছি। তুমি কেমন আছো? আম্মু আমাকে বকাবকি করতেছে আব্বু, আমি কিভাবে ভালো থাকি বলো তো? শরীফুল মুনতাহার উদ্দেশ্যে বলল, এই মোম, তুমি আমার মেয়েকে বকাবকি করতেছো কেন? ঘর ঝাড়ু দিচ্ছিল সে, হাতে ঝাঁটা নিয়েই তেড়ে মেরে এগিয়ে আসলো। একদম মেয়ের হয়ে সাফাই গাইবে না বলে দিলাম। মেয়েকে যে ছোট্টটি দেখে গেছো বলেই কি সে এখনো ছোট রয়েছে? এখনো যে মেয়েকে এভাবে আহ্লাদ করো, দুদিন পর মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করতে হবে। তাদের কথার মাঝেই তিশান এসে উপস্থিত হলো। তিশান আসতেই ফোনটা হাতে নিয়ে শরীফুলকে সালাম দিয়ে কথা শুরু করলো। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, যে কারণে রাস্তাঘাট ভিজে আছে। পাকা রাস্তা হওয়াতে কাদামাটির দেখা পাওয়া যায় না তেমন। তিশান রাস্তার এক পাশ ধরে দ্রুত পায়ে হাঁটছে। রাহা কোনো রকমে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তিশানের হাঁটার সাথে দৌড়াচ্ছে, তাও যেন তিশানের সামনে হেঁটে পারছে না বেচারি। হাঁপাতে হাঁপাতে কোনো রকম দৌড়ে তিশানের সমান সমান থাকার চেষ্টা করছে, আর মনে মনে তিশানকে ইচ্ছে মতো গালমন্দ করছে। দাঁত কিরমির করে বলল, তিশান্নার বাচ্চা, হাঁটার এই অবস্থা, দৌড়ালে যে কি হয় আল্লাহই জানে। রাহা বিড়বিড় করতে করতে হাঁটছিল। অমনি তিশান ফট করে কিছুটা পেছনে নেমে রাজির কাছ থেকে ব্যাগটা টেনে নিয়ে ফের হাঁটা ধরলো। রাহা কিছুটা হালকা হলো, একটা দুষ্ট হাসি দিয়ে মনে মনে বলল,
আরে গালি তো কাজে দিয়েছে, এই জন্যেই ব্যাগটা নিয়ে একটু হালকা করলো। যাক, এই বেটা তাহলে ভালো মাঝে মাঝে। সম্পূর্ণ রাস্তা হেঁটেই বাসা অবধি আসলো দুজন। বৃষ্টির মধ্যে এই রাস্তায় গাড়ি একদমই পাওয়া যায় না। বাসার দরজায় পৌঁছাতেই দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে।